উদয়পুর, রাজস্থানের সেই হোয়াইট সিটি, যার হ্রদ আর প্রাসাদের সৌন্দর্য যেন আজও রাজকীয় অতীতের গল্প শোনায়। কিন্তু আজ আমরা শহরের সেই সৌন্দর্য ছেড়ে বেরিয়ে পড়েছি এক অন্য ইতিহাসের খোঁজে, এমন এক দুর্গের উদ্দেশ্যে যাকে বলা হয় ভারতের গ্রেট ওয়াল। চীনের প্রাচীরের নাম আমরা সবাই শুনেছি, কিন্তু ভারতের বুকেও যে পাহাড়ের পর পাহাড় জুড়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ এক বিশাল প্রাচীর, তা হয়তো অনেকেই জানেন না। আর সেই রহস্যময় দুর্গের নাম কুম্ভলগড়। উদয়পুর হোটেল থেকে চেক আউট করে আমরা সকালে আজকে কুম্ভলগড় আর রৌনকপুরের দিকে যাচ্ছি। সকালের উদয়পুর শহরের ব্যস্ততা পিছনে ফেলে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম আরাবল্লী পাহাড়ের দিকে। শহরের রাস্তা ছেড়ে যতই পাহাড়ি পথে ঢুকছি ততই বদলে যাচ্ছে চারিপাশের দৃশ্য। কখনো সরু আঁকাবাঁকা রাস্তা, কখনো পাহাড়ের ঢাল, কখনো আবার ছোট ছোট রাজস্থানী গ্রাম। রাস্তার দুপাশে পাহাড় আর সবুজ জঙ্গলের মিশ্রণে পুরো পথটাই বেশ সুন্দর। উদয়পুর থেকে প্রায় ২.৫ ঘন্টার পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম কুম্ভলগড় দুর্গের সামনে। আর প্রথম দেখাতেই বোঝা যায় এটা শুধু একটা দুর্গ নয়, এটা যেন পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা এক বিশাল সাম্রাজ্য। দূর থেকে চোখে পড়ে সেই বিশাল প্রাচীর, পাহাড়ের গা বেয়ে বেয়ে এঁকে বেঁকে চলেছে বহু দূর পর্যন্ত। আমরা এখন কুম্ভলগড় ফোর্টে আছি। এখান থেকে পুরো রাস্তাটাই পাহাড়ি। বলা হয় এই প্রাচীর প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ এবং চীনের প্রাচীরের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর। ভাবুন তো, আজ থেকে প্রায় ৫০০ বছরের বেশি আগে এমন দুর্গ তৈরি করা কতটা কঠিন ছিল। ১৪৪৩ সালে মেওয়ারের রাজা মহারানা কুম্ভ এই দুর্গ নির্মাণ শুরু করেন। প্রায় ১৫ বছর ধরে চলে এর নির্মাণ কাজ। এই দুর্গ এমনভাবে পাহাড়ের উপর তৈরি করা হয়েছিল যাতে শত্রুরা সহজে আক্রমণ করতে না পারে। আর সত্যি, বহু যুদ্ধের সাক্ষী থেকেও কুম্ভলগড় বহু বছর পর্যন্ত প্রায় অজেয় ছিল। দুর্গে ঢোকার আগেই চোখে পড়বে বিশাল প্রবেশদ্বার। একের পর এক দরজা পেরিয়ে এগোতে হয় ভিতরের দিকে। এই দরজাগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, শত্রুকে আটকানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। ভেতরে ঢুকতেই মনে হয় আমরা যেন ইতিহাসের কয়েকশো বছর পেছনে ফিরে গেছি। চারপাশে প্রাচীন স্থাপত্য, বিশাল প্রাচীর আর পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা রাজকীয় পরিবেশ, সব মিলিয়ে এই যেন এক অনন্য অনুভূতি। এই কুম্ভলগড় দুর্গ শুধু তার বিশালতার জন্যই বিখ্যাত নয়, এই দুর্গের সঙ্গে জড়িয়ে আছে মেওয়ারের সবথেকে বীর যোদ্ধা মহারানা প্রতাপের নাম। কারণ এই দুর্গে জন্মগ্রহণ করেছিলেন মহারানা প্রতাপ। যে মহারানা প্রতাপ মুঘল সম্রাট আকবরের সামনেও কখনো মাথা নত করেননি। তার শৈশব কেটেছিল এই দুর্গের ভেতরেই। তাই রাজস্থানের মানুষের কাছে কুম্ভলগড় শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, এটা তাদের গর্ব এবং আত্মসম্মানের প্রতীক। এই দুর্গের ভেতরেই রয়েছে অসংখ্য মন্দির।
হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম দুর্গের সবচেয়ে বিখ্যাত অংশ বাদল মহলে। নামের মতোই এই প্রাসাদ যেন মেঘের কাছাকাছি দাঁড়িয়ে আছে। এত উঁচু পাহাড়ের উপরে এমন বিশাল স্থাপত্য সত্যিই অবাক করে দেয়। আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করলাম, আর যত উপরে উঠছি ততই সুন্দর হয়ে উঠছে চারিপাশের দৃশ্য। কুম্ভলগড় ফোর্টে এসেছিলাম, এটা হচ্ছে কুম্ভলগড় ফোর্টের একদম শেষ ছাদের শেষ পয়েন্ট। তো এখান থেকে গোটা সিটিটা খুব ভালো করে দেখা যায়। তাছাড়াও নিচে অনেক জীবজন্তু আছে। আমাকে ড্রাইভার যিনি ছিলেন উনি বললেন যে বিভিন্ন লেপার্ড থাকা যায়, তাছাড়াও হাতি, ভাল্লুক, বাদর এগুলো তো দেখা যায় মাঝে মধ্যেই। এমনকি একটা কথা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোটেলের কেউ যদি চেক ইন করে তো সেখানে হোটেলের কর্তৃপক্ষ থেকে বলে দেওয়া হয় যে আপনারা রাত 9টার পর বাইরে থাকবেন না, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো বন্য পশু, এটা চিতা হতে পারে বা হাতি হতে পারে, ভাল্লুক হতে পারে, তারা চলে আসে। তো একটু রিস্কি হয়ে যায় জিনিসগুলো। তো ওই জন্য রাত 9টার পরে এখানে কেউ বাইরে বেরোয় না বা হোটেলের বাইরে থাকে না। এই কুম্ভলগড় ফোর্টে আপনাকে আসতে হলে উদয়পুর থেকে গাড়ি ভাড়া করতে পারে, গাড়ি রেন্ট করতে পারেন। আমাদের গাড়িতে 2700 টাকা পড়েছে। দূরে দেখা যাচ্ছে আরাবল্লীর পাহাড়ের অসীম বিস্তার, পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট গ্রাম, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এই বিশাল নিদর্শন। এটা হচ্ছে মহারানা প্রতাপের বার্থ প্লেস, কিন্তু পুরো লকড আপ করা আছে, এখানে ঢোকা যাবে না ভিতরে। এখানকার জানালা আর বাতাস চলাচলের ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছিল যাতে গরমের মধ্যেও ভেতরে ঠান্ডা পরিবেশ বজায় থাকে। ওপরে দাঁড়িয়ে চারপাশে তাকালে সত্যি মনে হয় যেন পুরো আরাবল্লী পাহাড় আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন কুম্ভলগড় ফোর্টে আছি। আমাদের পিছনে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম প্রাচীর। যেমন চায়নাতে গ্রেট ওয়াল অফ চায়না আছে, এটাকে বলা যেতে পারে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। কিন্তু চায়নার প্রাচীরটা যেরকম মাঝখানে হলো আছে মাঝে মাঝে, এটা পুরোটাই সলিড। আর পিছনে নীলকণ্ঠ মহাদেব মন্দির আছে, যেখানে রানা কুম্ভ পুজো করতেন। দরজাটা অনেক উঁচু উঁচু, কারণ রানা কুম্ভ ছিলেন এই মেওয়ার মানে সিসোডিয়া ক্ল্যানের যে রাজাদের মধ্যে সব থেকে লম্বা হাইটে, 8 ফিটের ওপরে হাইট ছিল। তারপরে হাইট ছিল মহারানা প্রতাপ, ওনারও এটা বার্থ প্লেস। আমরা সেই ঘরটা দেখে ঘরটা লকড আপ ছিল, এখন লক আছে। আর এখানে অনেক জৈন মন্দির আছে, জৈন মন্দিরগুলো এই ফোর্টের আগে নির্মাণ হয়েছিল। এই দুর্গের ভেতরেই রয়েছে অসংখ্য মন্দির। বলা হয় এখানে প্রায় 360টিরও বেশি মন্দির রয়েছে, যার মধ্যে জৈন ও হিন্দু এই দুই ধরনের মন্দিরই বেশি। দুর্গের ভেতরে হাঁটতে হাঁটতে চারিপাশে চোখে পড়বে ছোট ছোট পাথরের মন্দির, কোথাও আবার বিশাল কারুকাজ করা প্রাচীন স্থাপত্য। এই মন্দিরগুলো শুধু উপাসনার জায়গায় ছিল না, যুদ্ধের সময় এগুলো সৈন্য আর সাধারণ মানুষের মানসিক শক্তির প্রতীকও ছিল। সবচেয়ে আগে আমরা পৌঁছে গেলাম নীলকণ্ঠ মহাদেব মন্দিরে। এটি কুম্ভলগড় দুর্গের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরগুলোর সামনে দাঁড়িয়ে থাকলে একটা বিষয় খুব স্পষ্টভাবে বোঝা যায়, রাজপুত রাজারা শুধু যুদ্ধ আর রাজনীতিতেই শক্তিশালী ছিলেন না, তারা ধর্ম ও সংস্কৃতিতেও সমান গুরুত্ব দিতেন। এরপর আমরা গেলাম দুর্গার ভিতরে ছড়িয়ে থাকা জৈন মন্দিরগুলোর দিকে। ছোট ছোট এই মন্দিরগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও কাছে গেলে চোখে পড়ে এর সূক্ষ্ম কারুকাজ আর নিখুঁত স্থাপত্য। প্রতিটি মন্দির যেন ইতিহাসের এক একটা নিঃশব্দ সাক্ষী। শত শত বছর আগে এখানে জৈন সন্ন্যাসীরা ধ্যান করতেন, প্রার্থনা করতেন, আর আজও সেই শান্ত পরিবেশ যেন অনুভব করা যায়।
কুম্ভলগড় ঘুরে দেখার পর এবার আমরা রওনা দিলাম রনকপুর জৈন মন্দিরে। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে ধীরে ধীরে পরিবেশটা বদলে যেতে শুরু করলো। দুর্গের রাজকীয়তা পেরিয়ে এবারে আমরা পৌঁছতে চলেছি শান্তি আর আধ্যাত্মিকতার এক অনন্য জগতে। হাতে করে লাল কি জলফলের ফল কি আমরা রনকপুর জৈন টেম্পলে এসেছি। এখানে আর্কিটেকচার খুব সুন্দর লাগছে, বাইরের টেম্পলের ভিতরে বাইরে যে আর্কিটেকচার আছে অসাধারণভাবে। মার্বেলের উপরে কত নিখুঁত কাজ করেছে, খুব সুন্দর দেখতে। এটা পার্শ্বনাথ মন্দির, মেন যেটা টেম্পল, যেটা ঋষভনাথ তীর্থঙ্করকে ডেডিকেট করে যে মন্দিরটা, সেটা সামনে এখানে। উদয়পুর থেকে বাস আছে, যোধপুর থেকে কাছে পড়ে রনকপুর মন্দিরটা। দুঙ্গারপুর মানে যোধপুর থেকে যেটা দুঙ্গারপুর বাস যায়, যেটা সেই বাস এখানে রনকপুর মন্দিরের সামনে দিয়ে যায়, তো বাসে করে ইজিলি অ্যাক্সেসিবল। তবে ফরেস্টের মাঝখান দিয়ে খুব সরু সরু রাস্তা, সেখান দিয়ে মন্দিরটা আর কি। আমাদের ইনিশিয়াল আসতে একটু সমস্যা ছিল, মানে একটু গা গোলানো টাইপের হয়। আমাদের আর কি একটুখানি পাহাড়ে কষ্ট হয় চড়তে, এত ওয়াইন্ডিং ওয়ে থাকে তো 10 মিনিট এখানে। সব থেকে ভালো কি টেম্পল কমপ্লেক্সের মধ্যে জল, খাবার জল আছে, ইভেন টয়লেট সবই আছে। একটু বসে নিয়ে মাথা চক্রাচ্ছিল, একটু বসে নিয়ে এখন খুব শান্তি লাগছে, খুব সুন্দর। ঘন জঙ্গলের মাঝখানে হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠল সাদা মার্বেলের তৈরি অপূর্ব রনকপুর জৈন মন্দির। দূর থেকে দেখলে যেন মনে হয় পাহাড়ের পাথরের উপর কেউ নিখুঁত কারুকার্য এঁকে দিয়েছেন। 1500 শতকে নির্মিত এই জৈন মন্দিরটি প্রথম তীর্থঙ্কর আদিনাথকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল, কিন্তু এই মন্দিরকে সবচেয়ে বিশেষ করে তুলেছে এর অসাধারণ স্থাপত্য। বলা হয় এখানে রয়েছে 1444টি মার্বেল স্তম্ভ, আর অবাক করার মতো বিষয় হলো একটিও স্তম্ভের নকশা আরেকটির সঙ্গে মেলে না। महाराणा प्रताप बड़े यहाँ उनका बर्थडे तो यहाँ हुआ था, और वो बड़े हुए थे चित्तौड़ में। उनका पहला युद्ध हुआ था हल्दीघाटी में। तो एक युद्ध तो वो हार गए थे और दूसरा युद्ध वो जीत गए थे। हम तो रोज घुमाते में जो सब पता है। अब हल्दीघाटी में उनका जो घोड़ा था ना, चेटक घोड़ा, उसकी समाधि वो वहाँ शहीद हो गया था। और महाराणा प्रताप को किसी ने मारा नहीं था, वो नेचुरल डेथ हुई उनकी। जब वो दूसरा युद्ध जीते थे ना, उसके बाद वो तो भी चित्तौड़ नहीं गए थे। वो जंगल में उनके बेटे के साथ में, वाइफ के साथ में जंगल में चले गए थे। लेकिन जंगल में क्या, उनका युद्ध हुआ था शेर के साथ में। शेर ने उनके ऊपर हमला किया था, तो शेर के जो पंजे थे ना, वो पीछे लगे थे, यहाँ पर पीठ पर, तो इन्फेक्शन हो गया था पीछे। उस वजह से वो महाराणा प्रताप की डेथ हुई थी, बाकी उनको किसी ने नहीं मारा। अकबर और महाराणा प्रताप तो दोनों मित्र थे, तो अकबर को तो पता है कि मैं महाराणा प्रताप से युद्ध में जीत नहीं सकता, तो वो कभी युद्ध करने नहीं आया महाराणा प्रताप से। जयपुर का राजा था मान सिंह, उसने धोखा दिया था। क्योंकि आपने देखा कि जब चित्तौड़ किले पर चढ़ते हैं ना, तो 7 गेट आते हैं, 7 गेट। अब आप बताओ कि उन गेटों, हर गेट पर छोटे छोटे वो बने हुए, तो वहाँ पर नाम लिखा हुआ है। हाँ, तो वहाँ पर गार्ड खड़े रहते हैं, वो
तो कोई भी अंदर आ नहीं सकता है। लेकिन वो सब गुप्त रास्ते वो मानसिंह जानता था, तो उसने जाके खिलजी को बताया। खिलजी ने वहाँ पर 29 बार हमला किया था, 29 बार। तो बोला था कि मैं सिर्फ एक बार रानी का चेहरा देखूंगा, पद्मावती का, उसके बाद में मैं चला जाऊंगा चुपचाप यहाँ से, कुछ नहीं करूँगा। तो राजपूतों में ऐसी परंपरा है कि कभी किसी को अपना मुंह नहीं बताती औरतें। तो उन्होंने बोला कि मैं पानी में अपना मुंह, मैं पानी में देखूंगी और आप सामने आईने में मेरा चेहरा देख लेना। तो जैसे ही रानी ने पानी में अपना चेहरा देखा और उधर सामने आईने में उसने चेहरा देख लिया, तो और उसके मन में लालसा जग गई कि नहीं अब मुझे इसको पाना है। तो उसने वहाँ से तो उनका हो गया था। फिर जाते समय अब अपन लोग अपने घर भी कोई गेस्ट आते हैं तो वो जाते हैं तो अपन उनको दरवाजे तक गेट तक छोड़ने जाते हैं। तो पद्मावती का हस्बैंड था, वो भी उनको छोड़ने के लिए गेट पर गया, लेकिन उसको पता नहीं था कि ये हमारे साथ में चाल चलेगा। जैसे गेट पे गया था तो उसके पति को पकड़ के बंदी बना दिया, वो लेके थे साथ में वो। हाँ, गांव में रहती है, सिटी में तो नहीं है, लेकिन गांव में तो आज भी सब घूंघट में रहती है। और अभी आप यहाँ गांव में किसी राजपूत के घर चले जाओ ना, तो उनका आदर सत्कार देखोगे तो बोलोगे ये खिला। अभी आपको आज जाती वो बोलेगे खमा गणी, अपन बोलते हैं नमस्कार, तो वो बोलते खमा गणी हुई, यानी पधारो आप। फिर आपको जो वो मनवार करेंगे ना, तो आप देखते रह जाओगे ये क्या, खाना पीना सब।